আমরা এখন রাসায়নিক বন্ধন এর কতগুলো লুইস ডট মডেল শিখব, বা ইলেকট্রন ডট মডেলও বলা হয়। ইলেকট্রন ডট মডেল বা লুইস গঠন। ইলেকট্রনকে এখানে ডটের মতো করে ব্যবহার করা হয়েছে। আগের দিন আমরা কয়েকটা শিখেছি, আজকে আরো কয়েকটা শিখব। যেমন আজকে প্রথম উদাহরণটি হলো ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH-Cl3। এর মধ্যে এমন কিছু নেই যার মধ্যে আম উচ্চারণ আছে, তাহলে এটা আয়নীয় যৌগ নয়, এটা হবে সমযোজী যৌগ, বা ইংরেজিতে বললে কোভ্যালেন্ট কম্পাউন্ড। কার্বনের মধ্যে 6টা ইলেকট্রন রয়েছে, কে তে 2টো আর এল এ 4টা। হাইড্রোজেনের মধ্যে 1টা রয়েছে, আর ক্লোরিনের 17টা। আমরা পর্যায় সারণীর চ্যাপ্টার পড়েছি, তাই এগুলো জানি। এখানে কিভাবে থাকে, 2 কে তে, এল এ 8টা, এম এ 7টা। এবার তাহলে মন দিয়ে দেখো, এ চাইবে এর সবচেয়ে শেষে আর একটা ইলেকট্রন আসুক, তাহলে অক্টেট করতে হবে। এ চাইবে আর একটা ইলেকট্রন পেতে, তাহলে হিলিয়ামের মতো এর 2খানা ইলেকট্রন থাকবে। আর কার্বনের কাছে 2টো অপশন আছে, এই যদি 4টে ছেড়ে দেয় তাহলে সবচেয়ে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন থাকবে, অথবা যদি 4টে নিয়ে নেয় তাহলে সবচেয়ে বাইরের কক্ষে 8টে ইলেকট্রন থাকবে। এর মধ্যে দ্বিতীয়টাই শক্তি তত্ত্বগত বা এনার্জেটিক্যালি বেশি ফেভারেবল হওয়ার কারণে এই দ্বিতীয়টি হয়। অর্থাৎ এখানে ছবিটা কিরকম হবে খুব মন দিয়ে দেখো। আমি শুধুমাত্র যেগুলো লাল দিয়ে গোল করেছি, অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন, শুধুমাত্র সেগুলোকেই দেখাচ্ছি। হাইড্রোজেন, ক্লোরিনের বাইরের দিকে 7খানা দেখাচ্ছি। এবার ইলেকট্রন জোড়গুলো কিভাবে তৈরি হচ্ছে লক্ষ্য করো, বা ইলেকট্রন পেয়ার। এবার কার্বনের কাছে কটা ইলেকট্রন আছে, দেখো স্টার দেওয়া 4টা, 4টার বুটকি দেওয়া 4টা, মোট 8টা হয়ে গেল। হাইড্রোজেনের একটা বুটকি একটা স্টার মিলে 2টো হয়ে গেল। ক্লোরিনের 7টা তো ছিলই, আর একটা স্টার যোগ করে 8 হয়ে গেল। তাহলে সবারই কিন্তু অক্টেট ফুলফিলমেন্ট হলো। তাহলে এটা দেখতে কি রকম হলো, সি, এখানে একটা এইচ, আর এই দিকগুলোতে সিএল। তবে ক্লোরিনের উপরে এই ডট দিয়ে যে ইলেকট্রনগুলো আঁকছি, এগুলো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেনি।
এই কারণে এইগুলোকে বলা হয় লোন পেয়ার। এইরকম লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রত্যেকটা ক্লোরিনের মাথায় 3টে করে রয়েছে। তাহলে 3টে ক্লোরিনের মাথায় মোট 9টা রয়েছে। তাহলে এক্ষেত্রে মোট ইলেকট্রন জোড়ের সংখ্যা আচ্ছা, আমি যেটা বার করতে চাইছি সেটা হলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 9টা। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে ইংরেজিতে লোন পেয়ার অফ ইলেকট্রন বলে। এটা হলো আজকের প্রথম উদাহরণ। আসা যাক দ্বিতীয় উদাহরণে। O2 অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে। Kl এ সাজিয়ে লিখলে সবচেয়ে বাইরের পক্ষে 6টা ইলেকট্রন থাকে। তাহলে এর আরো 2টো ইলেকট্রন চাই, যেটার ফলে এ অক্টেট বা অষ্টক পূর্তি করতে সক্ষম হয়। লক্ষ্য করো, একটা অক্সিজেন, তাহলে এটা একটা ইলেকট্রন জোড় হলো, আর নিচে আর একটা ইলেকট্রন জোড় হলো। এবার প্রত্যেকটা অক্সিজেনের কাছে 1 2 3 4 5 6 এবং এদিকের আরো দুটো 8টা ইলেকট্রন থাকলো। তাহলে ছবিটা কিরকম হবে? মাঝে দুটো বন্ড তৈরি হলো এবং প্রত্যেকটা অক্সিজেনের মাথায় দুটো করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলো। এই যে দুটো বন্ড হলো, এটাকে দ্বিবন্ধন বা ডবল বন্ড বলে। তাহলে এখানে সমযোজী দ্বিবন্ধন আছে, এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তথা লোন পেয়ার এর সংখ্যা এক একটা অক্সিজেনের মাথায় দুটো করে। তাহলে দুটোর মাথায় মোট কটা হলো? 4টা হলো। আসা যাক পরের উদাহরণে। N2 অণু বা নাইট্রোজেন মলিকিউল। নাইট্রোজেনের মোট 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে যদি Kl করে সাজাই, এর সবচেয়ে বাইরের পক্ষে 5টা আছে। তাহলে এ কি চাইবে? সবচেয়ে বাইরের পক্ষে আরো 3টা ইলেকট্রন আসুক, কারণ তাহলে তার অক্টেট পূর্তি হবে। সেই জন্য এ কি করে দেখো, এই হলো একটা নাইট্রোজেন, আর এখানে হলো আর একটা নাইট্রোজেন। এবার এইখানে একটা ইলেকট্রন জোড়, এখানে আর একটা ইলেকট্রন জোড়,
এখানে আরেকটা ইলেকট্রন পেল। তাহলে কি হলো, এক একটা নাইট্রোজেনের ছিল তো 5টা, সে অপরজনের কাছ থেকে আরো 3টা পেল, এবারে এদের 8খানা ইলেকট্রন হয়ে গেল। এই ছবিটা তাহলে আলটিমেটলি দেখতে কি রকম হবে? এই রকম হবে দেখতে। তাহলে এখানে সমযোজী ত্রিবন্ধন মানে 3টে বন্ধন আছে। তাহলে আমি বলতে পারি এখানে সমযোজী ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড আছে এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটি রয়েছে? দুটো নাইট্রোজেনে 2টি। তাহলে 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে আছে। আসা যাক চতুর্থ উদাহরণ। এখানে আমরা ইথিলিন অণুর গঠন শিখব। C2H4। একটু আগেই আমরা দেখেছি যে কার্বনের সবচেয়ে বাইরের কক্ষে 4টা ইলেকট্রন থাকে, সেই 4টা ইলেকট্রনকে আমি এভাবে লিখে ফেললাম এবং 4টা যে হাইড্রোজেন আছে তাদের প্রত্যেকের একটা ইলেকট্রনকে আলাদা করে বোঝানোর জন্য স্টার চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি। এবার ইলেকট্রন জোড়গুলো কিভাবে গঠিত হচ্ছে ভালো করে লক্ষ্য করুন। হাইড্রোজেন খুশি, কারণ তার সবচেয়ে বাইরের কক্ষে এবার 2টো চলে এলো, সে হিলিয়ামের মতো হয়ে গেল। কার্বনের প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করো, তাদেরও মোট 8টা ইলেকট্রন তুমি দেখতে পাবে। 4টা তো ছিলই, এছাড়া আর একজন কার্বনের কাছ থেকে 2টো পেয়েছে, 2টো হাইড্রোজেনের থেকে 2টো পেল, তাহলে 4 2 6 আর 2 8 হয়ে গেল। এবার তাহলে এটা দেখতে কি রকম হলো? এই হলো একটা ডবল বন্ড কার্বন কার্বন, আর প্রত্যেকটা কার্বনের সাথে 2টো করে হাইড্রোজেন আছে। কিন্তু লক্ষণীয় যে এখানে কিন্তু কোনো লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, সবাই বন্ধনে ব্যবহৃত হয়েছে, তাই এগুলোকে বন্ড পেয়ার বা বন্ধন জোড় বলা হয়, এই সমস্ত ইলেকট্রনগুলো যেগুলো বন্ধনে ব্যবহৃত হয়েছে। তাহলে আসা যাক পরের উদাহরণে। আমরা এখন অ্যাসিটিলিন C2H2 এর গঠন সম্পর্কে পড়ব। কার্বনের সবচেয়ে বাইরে মোট 4টা ইলেকট্রন আছে, তাকে আমি এভাবে গুছিয়ে লিখলাম, এবং হাইড্রোজেনের সবচেয়ে বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে। এবার ইলেকট্রন জোড় কিভাবে গঠিত হচ্ছে লক্ষ্য করুন। হাইড্রোজেনের সবচেয়ে বাইরের কক্ষে 2টো হয়ে গেল, হিলিয়ামের মতো বিন্যাস পেয়ে গেল, আর প্রত্যেকটা কার্বনের সবচেয়ে বাইরের দিকে দেখো 3টা 3টা 6টা, হাইড্রোজেনের দিকে দেখো 2টা, মোট 8টা হয়ে গেল। তাহলে এটা দেখতে কেমন হবে? এরকম একটা ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন থাকলো এবং দুদিকে 2টো হাইড্রোজেন থাকলো। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে কিছু পার্থক্য। আয়নীয় যৌগ, যার ইংরেজি হলো আয়নিক কম্পাউন্ড,
এবং সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। বইতে অনেকগুলোই রয়েছে, আমি দু তিনটে অন্তত বলে দিচ্ছি। আয়নীয় যৌগগুলি সাধারণত কঠিন হয়, আর সমযোজী যৌগগুলি সাধারণত তরল বা গ্যাসীয় হয়। আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক বা বয়লিং পয়েন্ট ও মেল্টিং পয়েন্ট ও স্ফুটনাঙ্ক বেশি। সমযোজী যৌগগুলোর বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। আয়নীয় যৌগগুলো পোলার দ্রাবক, যেমন জল, তাতে দ্রাব্য হয়। কিন্তু সমযোজী যৌগগুলো কার্বন ডাই সালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড বা অ্যাসিটোন বা ইথানল, এরকম বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। তবে এবার কতগুলো বিশেষ প্রশ্ন উত্তর, যেমন ধরো গ্লুকোজ। গ্লুকোজ তো সমযোজী যৌগ, কিন্তু তবুও তাহলে সে জলে গুলছে কেন, কিভাবে গুলছে, এই বিষয়গুলির আলোচনা আমাদের করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু নোট ও আর কি কিছু পয়েন্ট বলে নি। এগুলো হচ্ছে পেট্রোল, কেরোসিন, ডিজেল, গ্লুকোজ, চিনি, এরা সকলেই কিন্তু সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। আমার প্রশ্নের জায়গাটা এবারে বোঝো। যদি গ্লুকোজ, চিনি এরা সমযোজী হবে, তাহলে তো এদের জলে দ্রবীভূত হওয়াটা একেবারেই উচিত নয়। তা সত্ত্বেও এরা জলে দ্রবীভূত হয় কেন? অর্থাৎ প্রশ্নটা হচ্ছে গ্লুকোজ ও চিনি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রাব্য কেন? এর উত্তর হচ্ছে গ্লুকোজ বা চিনি
অণুর সঙ্গে জলের অণুর আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হয় বা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়। যে সম্পর্কে তোমরা উঁচু ক্লাসে পড়বে, তবে হাইড্রোজেন বন্ধন ভাঙার শব্দ কিন্তু তোমরা শুনেছো। যখন পাতাকে ছেড়ো বা বইয়ের কাগজকে ছেড়ো, তখন যে পরপর শব্দ হয়, সেখানে লক্ষ লক্ষ হাইড্রোজেন বন্ড ভেঙে যায়, সেই জন্য আমরা এই শব্দটা শুনতে পাই। আসা যাক পরবর্তী প্রসঙ্গে। আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ এর অণুর গঠন দেখব। সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল স্ট্রাকচার বা কেলাস গঠন। আমি একটা ঘনক বা কিউব আঁকছি। এর প্রত্যেকটা কর্নারে বা কোণে একটা করে ক্লোরাইড আয়নকে আমি রাখছি। অর্থাৎ এই কালো বলের দ্বারা আমি ক্লোরাইডকে বোঝাতে চেয়েছি। তুমি যে ঘরটির মধ্যে এখন বসে আছো, তার 8খানা কোণ আছে, তুমি দেখো। এই 8খানা কোণে তুমি 8টা ক্লোরাইডকে মনে মনে ভাবো। এছাড়া যে ঘরটিতে বসে আছো তুমি, সেই ঘরের মোট 6টা ফেস বা তল আছে। ওই প্রত্যেকটা ফেসের মাঝখানেও কিন্তু একটা করে ক্লোরাইড আয়ন থাকে। এবার সোডিয়াম গুলোকে আমি লাল অক্ষরের লাল রঙের দ্বারা দেখাচ্ছি। দেখো, যে ঘরটিতে তুমি বসে আছো, সেটা যদি একটা ঘনক হয়, তার মোট 12খানা এজ বা প্রান্ত ভাগ থাকবে। সেই 12খানা এজ বা প্রান্ত ভাগের প্রত্যেকটার মধ্যবিন্দুতে একটা করে সোডিয়াম আছে, প্রত্যেকটা। এছাড়া ঘরটির কেন্দ্রে, যাকে বডি সেন্টার পজিশন বলা হয়, সেখানেও একটি সোডিয়াম রয়েছে। এবার তাহলে প্রতিটি, এটাকে বলা হয় একটা ইউনিট সেল বা একক কোষ। প্রতিটি একক কোষে বা ইউনিট সেলের মধ্যে ক্লোরাইড আয়নের সংখ্যা কটি? দেখো, এর তো চতুর্দিকে এরকম আরো কেলাস রয়েছে।
গঠন। সুতরাং এক একটা যে কালো বল কোণে রয়েছে, সে তার সাইডের দিকে এবং ওপরে মিলিয়ে মোট এরকম 8খানা ইউনিট সেলের সমষ্টি। কিভাবে তোমাকে দেখাই, ধরো এটা একটা ইউনিট সেল, এদিকে ইউনিট সেল আছে, এরকম ভাবে আছে। তো তাহলে এইখানে যে আছে সে 1 2 3 4, বড় করে ধরো, আমি উদাহরণস্বরূপ এই ক্লোরাইডটাকে ধরছি, এই জায়গাটাতে রয়েছে। আমরা ধরো এই ইউনিট সেলটাকে উপরের থেকে দেখছি, কিন্তু বিষয়টি হচ্ছে এরকম তো চারিদিকেই রয়েছে, এদিকে আরো রয়েছে, চলতেই থাকবে। এরকম এরকম তো একটা নয়, নুনের মধ্যে অসংখ্য খাদ্য লবণ। তো তাহলে দেখো 4খানা ইউনিট সেল বা একক কোষের মধ্যে রয়েছে, কিন্তু এটা তো একতলায় হলো, মানে দোতলায়, মানে তার উপরের ধাপে আরো 4খানা আছে। তাহলে মোট 8খানার মধ্যে শেয়ার, মানে এটা যদি একটা আপেল হয় তাহলে এক একটা ইউনিট সেল তার 8 ভাগের 1 ভাগ পাবে। তাহলে এইরকম ভাবে 8 কোণে যে 8টা রয়েছে, প্রত্যেকে আবার 8টা ইউনিট সেলের মধ্যে রয়েছে, প্লাস ফেস বা তলের মধ্যে যেগুলো রয়েছে, ধরো এইটা, এর তো উপরের দিকে আরেকটা ইউনিট সেল আছে, তাহলে দুটো করে ইউনিট সেলের মধ্যে রয়েছে। তার মানে এরকম যে 6খানা ক্লোরাইড আছে, তারা প্রত্যেকে দুটোর মধ্যে আছে। তাহলে মোট কটা হলো? 4টা। এবং সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা, দেখো সোডিয়ামের মোট 12খানা যে প্রান্ত ভাগ বা এজ, তার মাঝে তারা রয়েছে। এবার ওই এজটি মোট 4টি ইউনিট সেলের মধ্যে শেয়ার থাকছে। এর ডান দিকে একটা, ধরো এই লালটাকে তুমি ধরো, ডান দিকে একটা, আবার উপরে এরকম দুটো রয়েছে। তাহলে এই 12 জন 4টি ইউনিট সেলের মধ্যে আছে। আর বডি সেন্টার পজিশনে যেটা রয়েছে সেটা তো কারোর দ্বারা শেয়ার হচ্ছে না, তাই তাকে 1 ধরতে হবে। তাহলে সব মিলিয়ে কটা হলো? 4টা। তার মানে একটা ইউনিট সেলের মধ্যে 4টা সোডিয়াম এবং 4টা ক্লোরাইড, টোটাল 8খানা আয়ন রয়েছে। এবার একটা বিশেষ প্রশ্নের মুখোমুখি হওয়া যাক। প্রশ্নটি হচ্ছে, HCl এটা কি কোভ্যালেন্ট তথা তড়িৎ যোজী নাকি সমযোজী? এর উত্তরটা নির্ভর করবে কিভাবে, দেখো, যদি এমন হয় যে HCl গ্যাস, তাকে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড। সমযোজী। কেন, কিভাবে হচ্ছে? দেখ, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন। এই হলো ইলেকট্রন জোড়। তাহলে এটা দেখতে কিরকম হবে? HCl এরকম হবে। কিন্তু আমি যদি বলি HClAQ, মানে হচ্ছে জলে দ্রবীভূত অবস্থায় রয়েছে, অ্যাকুয়াস, তখন একে উচ্চারণ করতে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে ঘটনাটি কি হয়, H3O+
আয়ন এবং Cl- আয়ন থাকে, অর্থাৎ এখানে আয়নীয় বন্ধন থাকে এবং সমযোজী বন্ধনও থাকে, দু রকম বন্ধনই উপস্থিত থাকে। আয়নীয় ও সমযোজী উভয় প্রকার বন্ধন এখানে উপস্থিত।